হ্যালো ছাত্রীগণ, জায়গায় যে অধ্যায়টি শুরু করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর অ্যাসিড, ক্ষার ও ক্ষারক। তাহলে এই অধ্যায়টি শুরু করার সময় আমরা প্রথমে দেখে নিই যে অ্যাসিড বলতে কি বোঝায়। তোমরা ক্লাস 7-এ অ্যাসিড সম্বন্ধে পড়েছিলে, যেখানে অ্যাসিড মানে অ্যাসিডকে তার কয়েকটি ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা হলো, তার সংজ্ঞা দেওয়া হইল। যেমন অ্যাসিড স্বাদে টক হয়, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে এর দ্বারা। কিন্তু যে এটি অ্যাসিডের প্রকৃত সংজ্ঞা নয়। অ্যাসিডের সংজ্ঞা নানা বিজ্ঞানী নানা মত নিয়ে দিয়েছেন, যদিও তার মূলগত ব্যাপার সেই একই থেকেছে। তো তার মধ্যে যেটি সবচেয়ে উপযুক্ত বিখ্যাত হচ্ছে বিজ্ঞানী আরহেনিয়াসের তত্ত্ব। আরহেনিয়াসের তত্ত্ব বা মত অনুসারে কি অ্যাসিড বলতে কি বোঝায়, যে যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন দেই, তাদের অ্যাসিড বলে। যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, জলে দিলে বিয়োজিত উৎপন্ন করে H+Cl-, HNO3। নাইট্রিক অ্যাসিড, জলে দিলে উৎপন্ন হয় H+NO3-, H2SO4। সালফিউরিক অ্যাসিড, জলে দিলে উৎপন্ন হয় 2H+SO4 -, CH3COOH, জলে দিলে উৎপন্ন হয় CH3C+- H+, H3PO4, 3H+, PO4 triple-, H2CO3, 2H+, CO3 -। তাহলে যেহেতু এরা প্রত্যেকে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তাই এদেরকে অ্যাসিড বলা হয়। যে এই অনুযায়ী অ্যাসিডকে অ্যাসিডের উৎপত্তি অনুযায়ী অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জৈব অ্যাসিড, একটা অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড যেগুলো জৈব পদার্থ থেকে উৎপন্ন হয়, যার উৎস হচ্ছে জৈব পদার্থ, তাদের বলে জৈব অ্যাসিড। যেমন যেমন হচ্ছে ভিনিগার থেকে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, তাই এটা জৈব অ্যাসিড। দই থেকে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, জৈব অ্যাসিড। তেঁতুল থেকে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, জৈব অ্যাসিড। আপেল থেকে পাওয়া যায় মেলিক অ্যাসিড, জৈব অ্যাসিড। পিঁপড়ের হুল থেকে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। তাই এগুলো সব হচ্ছে কি জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড কোনগুলো? অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড যেগুলো অজৈব পদার্থ থেকে পাওয়া যায়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এগুলো হচ্ছে কি প্রত্যেকটা কি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। এছাড়াও অ্যাসিডের তীব্রতা অনুযায়ী অ্যাসিডকে আবার দুভাগ করা হয়। একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর একটা মৃদু অ্যাসিড। অ্যাসিডের তীব্রতা নির্ণয় হয় যে সেটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কত সংখ্যক H+ আয়ন উৎপন্ন করল। যে অ্যাসিড জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে যত বেশি সংখ্যক H+ আয়ন উৎপন্ন করে ক্যাটায়ন রূপে, তার
যে তার যে তীব্রতা অত্যন্ত বেশি। অজৈব অ্যাসিডগুলো সাধারণ ক্ষেত্রেই তীব্র অ্যাসিড হয়, আর জৈব অ্যাসিডগুলো মৃদু অ্যাসিড, কয়েকটি ব্যতিক্রম ছাড়া। যেন এখানে দেখো, এখানে HCl, H3, H2SO4, H3PO4 এগুলো সব হচ্ছে কি যে অজৈব অ্যাসিড, তাই এরা তীব্র অ্যাসিড। H2CO3 এটা অজৈব অ্যাসিড হলেও এটাকে মৃদু অ্যাসিড। কিন্তু যে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো সব কিন্তু হচ্ছে মৃদু অ্যাসিড, কারণ এরা জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে খুব কম সংখ্যক পরিমাণে H+ উৎপন্ন করে। যদিও প্রকৃতপক্ষে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কোনো অ্যাসিড H+ উৎপন্ন করে না, প্রকৃত ক্ষেত্রে উৎপন্ন করে H3O+ আয়ন। দেখা হচ্ছে হাইড্রক্সোনিয়াম আয়ন। প্রশ্ন আসতে পারে যে H+ আয়ন প্রকৃতপক্ষে উৎপন্ন করে না কেন, H3O+ আয়ন উৎপন্ন করে কেন? আসলে দেখো, যে যখন একটি যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হবে, তাহলে বিয়োজিত হওয়ার সময় কি হচ্ছে, মানে HCl, যে এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কি থাকে, যে সমযোজী এক বন্ধন থাকে, যার ফলে কি হচ্ছে, যে হাইড্রোজেন আর ক্লোরিন দুজনেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোবিন্যাস লাভ করে থাকে। তাই কখনোই যে অনাদ্র অবস্থায় অর্থাৎ জলবিহীন অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন আর ক্লোরিনের এই মধ্যেখানের ইলেকট্রন জোড়টি কোনো একদিকে সরে যেতে পারে না, কারণ যদি এই ইলেকট্রন জোড়টি যদি ক্লোরিনের দিকে সরে যায়, তাহলে হাইড্রোজেন ইলেকট্রন শূন্য হয়ে যাবে, আর সেটি কিন্তু তার স্থায়ী অবস্থা হতে পারে না, কারণ তার স্থায়ী অবস্থায় হচ্ছে যে তার শেষ কক্ষে দুটি ইলেকট্রন থাকে। আবার যদি এই দুটো যদি হাইড্রোজেন নিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে ক্লোরিনের কমে যাবে। কিন্তু যখন একে জলে দেওয়া আছে, জলে দিলে কি হয়, জলের গঠন হচ্ছে এরূপ। অর্থাৎ অক্সিজেন দুটি হাইড্রোজেনের সঙ্গে এক একটা করে ইলেকট্রন জোড় গঠন করে, কিন্তু এছাড়াও তার 4টি ইলেকট্রন বাড়তি পড়ে থাকে। তার জলে দিলে কি হয়, যে HCl এর মধ্যে যে হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন তার দুটি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিই মধ্যখানে, আর নিজে এই অক্সিজেনের এই নিচে চলে আসে। অর্থাৎ অক্সিজেনের এই যে দুটি ইলেকট্রন, যেটাকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড়টি H+ আয়ন কিন্তু ব্যবহার করে। তাই যে এই H+ আয়ন কিন্তু ইলেকট্রন শূন্য হয় না, এরও দুটি ইলেকট্রন থেকে যায়। তার ফলে যে H+ আয়নের কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসই থাকে। আর অপরদিকে এই ইলেকট্রনটি ক্লোরিন দিকে চলে যায়, ক্লোরিন দিয়ে Cl-, অর্থাৎ তার 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে যায়, তাই সেটিও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। এখন কথা হচ্ছে যে হাইড্রোজেন ক্লোরিনকে কেন দিল, তাতে নিতে পারল না কেন? ক্লোরিন তো এখানে চলে আসতে পারত, দুটি একটু বর্জন করে, তাহলে হলো না কেন? আসলে ইলেকট্রন জোড় টানার ক্ষমতা হাইড্রোজেনের তুলনায় ক্লোরিন বেশি, তাহলে যার টানার ক্ষমতা বেশি তাই সেটা তাদেরই চলে গেল, আর অন্যজন সেখান থেকে বেরিয়ে এখানে চলে এলো। আর এই টানার ক্ষমতার উপর নির্ভর করে কিন্তু যে অ্যাসিডের তীব্রতা নির্ভর করে, যে একটা অ্যাসিড কতগুলো H+ আয়ন দিবে। যেগুলো মৃদু অ্যাসিড তাদের ক্ষেত্রে কি দেখা যায়, যে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা বাকি অংশটির কম হয়, তাই সেই ক্ষেত্রে যে
খুব বেশি পরিমাণ এইচ প্লাস আয়ন বেরোতে পারে না, আর তীব্র অ্যাসিডের ক্ষেত্রে সেটি বেশি হয়। তাই সেখানে বেশি করে এইচ প্লাস আয়ন বেরিয়ে যাওয়ায় যে সেখানে তীব্রতা হয় বেশি। এরপর আমরা দেখবো ক্ষারক। আরএনএসের তথ্য অনুযায়ী ক্ষারক কাকে বলে? ক্ষারক বলতে পারছে যেসব যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয় অ্যানায়ন রূপে কেবলমাত্র OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তাদের ক্ষারক বলে। যেসব যৌগ, তবে এখানে যৌগের মধ্যে মূলত ধাতব হাইড্রোক্সাইড গুলো বেশি করে পড়ে। অক্সাইড হতে পারে বা হাইড্রোক্সাইড, তাদের হচ্ছে ক্ষারক। যেমন NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, Na প্লাস OH মাইনাস, CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, Ca2 প্লাস 2OH মাইনাস, NH4OH NH4 প্লাস আর OH মাইনাস। তাই এগুলো সব হচ্ছে কি ক্ষারক। এখন যেমন অ্যাসিডের ক্ষেত্রে আমরা বললাম তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, ঠিক আছে ক্ষারকের ক্ষেত্রে আছে তীব্র ক্ষারক বা ক্ষারের ক্ষেত্রে আছে তীব্র ক্ষার আর মৃদু ক্ষার। তবে যে ক্ষারক ও ক্ষার একই জিনিস নয়। ক্ষার কোনটা আছে বলি আগে। ক্ষারকে বলায় বলা হচ্ছে যেসব ক্ষারক জলের দ্রাব্য তাদের হচ্ছে ক্ষার। অর্থাৎ ক্ষারক আমরা তাকে বলতে পারবো যেসব ক্ষার তাকে বলতে পারবো যেসব ক্ষারক জলে দ্রাব্য হয়। তাদের ক্ষার বলে। সেই জন্যই যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। কারণ যেসব যৌগ জলীয় দ্রবণে অ্যানায়ন রূপে কেবলমাত্র OH মাইনাস আয়ন উৎপন্ন করবে তাদেরকে আমরা ক্ষারক বলতে পারবো, যেটা ক্ষারের ক্ষেত্রে হয়। কিন্তু ক্ষার হতে গেলে কিন্তু ক্ষারকগুলোকে জলে দ্রাব্য হতে হবে, কিন্তু সব ক্ষারক জলে কিন্তু দ্রবীভূত হয় না। যেমন LOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, Al3 প্লাস 3OH মাইনাস, কিন্তু এটি জলে দ্রাব্য নয়। যেটি জলে দিলে কি হয়? জলে দিলে এটি অধক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ যে থিতিয়ে পড়ে। তাই যেহেতু এটি জলে দ্রাব্য নয়, তাই এটাকে আমরা ক্ষারক বলতে পারি, কিন্তু ক্ষার বলতে পারবো না। এই জন্যই যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। এবারে ক্ষারকে আমরা ক্ষার বা ক্ষারককে আমরা ভাগ করবো দু প্রকারে, তীব্র ক্ষার আর মৃদু ক্ষার। তাহলে তীব্র ক্ষার কোনগুলো বলা হচ্ছে? যেসব ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশিরভাগ যৌগই বিয়োজিত হয়ে পর OH মাইনাস আয়ন উৎপন্ন করে অ্যানায়ন রূপে, তার বলছে তীব্র ক্ষার। আর যেগুলো কম পরিমাণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে অ্যানায়ন রূপে, তারা বলছে মৃদু ক্ষার। যেমন NaOH তীব্র ক্ষার, CaOH2 এর তীব্র ক্ষার, কিন্তু NH4OH এটা হচ্ছে মৃদু ক্ষার। এটা কম পরিমাণে যে OH মাইনাস আয়ন উৎপন্ন করে।
এরপর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আরহেনিয়াসের তত্ত্বের সীমাবদ্ধতা। এই যে আরহেনিয়াসের তত্ত্বের কিছুটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা তার? যে প্রথম হচ্ছে আরহেনিয়াসের অনুযায়ী অ্যাসিড বা ক্ষারের সংজ্ঞা দিতে গেলে সেক্ষেত্রে কিন্তু জলের উপস্থিতি বাঞ্ছনীয়। অর্থাৎ যদি না থাকে বা অজলীয় কোনো যৌগকে আমরা অ্যাসিড বা ক্ষার বলতে পারবো না, যদিও সেটি অ্যাসিড বা ক্ষারের ধর্ম প্রদর্শন করে তবুও। কারণ আরএনএস সত্ত্বে অ্যাসিড বা ক্ষারের সেখানে জলীয় দ্রবণের কথা আগে থেকে উল্লেখ আছে। কিন্তু এমন অনেক পদার্থ আছে যেগুলো জলীয় দ্রবণে যে জলের উপস্থিতি ছাড়াও কিন্তু দেখা যায় যে অ্যাসিড বা ক্ষারের ন্যায় আচরণ করে। তাহলে যেহেতু এখানে জলের উপস্থিতি বাঞ্ছনীয়, তাই অ্যাসিড বা ক্ষার কিন্তু যৌগের এই সংজ্ঞা অনুযায়ী নিজস্ব ধর্ম হচ্ছে না। কারণ জল ছাড়া তো এই ধর্ম প্রকাশিত হবে না, তো তা সেটা যৌগের নিজস্ব ধর্ম কী করে হয়? তাই এটি হচ্ছে এর একটা সীমাবদ্ধতা। দ্বিতীয় হচ্ছে যে জল ছাড়াও অনেক ক্ষেত্রে অনেক যে যৌগ অ্যাসিড বা ক্ষারের মতো আচরণ করে, যেমন অ্যামোনিয়া, HCl হাইড্রোজেন ক্লোরাইড, এরা বিক্রিয়া উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। এটা গ্যাস, এটা কঠিন। তাহলে এখানে কিন্তু এদের মধ্যে যে এটা ক্ষারের ন্যায় এটা অ্যাসিডের ন্যায় আচরণ করছে, বিক্রিয়া উৎপন্ন হচ্ছে লবণ NH4Cl, তবু কিন্তু আমরা যে এটাকে ক্ষার বা এটাকে অ্যাসিড বলতে পারবো না। কেন? কারণ এখানে জল নাই, এই জন্যই। যদিও এদের বিক্রিয়াটা কিন্তু অ্যাসিড ও ক্ষারের ন্যায় হচ্ছে তবুও। আবার যে NH4Cl টি আবার অজলীয় দ্রাবকে NH4Cl আবার আচরণ করে অ্যাসিডের ন্যায়। তাহলে অজলীয় দ্রাবকে NH4Cl যেমন অজলীয় দ্রাবক যেমন হচ্ছে তরল অ্যামোনিয়াতে NH4Cl আচরণ করে অ্যাসিডের ন্যায়। কিন্তু অ্যাসিডের ন্যায় আচরণ করলেও এটাকে আমরা আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড বলতে পারবো না, কারণ এটি যে ক্যাটায়ন রূপে H+ বা H3+ আয়ন উৎপন্ন করতে পারে না। আবার যেসব ধাতব হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয় না তাদেরকে কিন্তু আরএনএসের তত্ত্ব অনুযায়ী যে ক্ষারক বলা যায় না, কারণ আরএনএসের তত্ত্ব অনুযায়ী ক্ষারক তাদের বলা হচ্ছে যেগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে OH- আয়ন উৎপন্ন করে। কিন্তু যদি জলে দ্রবীভূতই না হয় তাহলে সেখানে অ্যানায়ন রূপে OH- আয়ন উৎপন্ন করবে কী করে? তাই আরএনএস তত্ত্ব অনুযায়ী যেসব ধাতব হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হচ্ছে না তাদেরকে আমরা ক্ষারকও বলতে পারবো না, যদিও তার আচরণটা ক্ষারকের ন্যায়। যেমন দেখো LOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর জল। কিন্তু আরএনএসের তত্ত্ব বললে আমরা এটাকে কিন্তু ক্ষারক বলতে পারবো না, কারণ এটি জলে দ্রবীভূত হয় না। তাহলে এটা হলো আরএনএস তত্ত্বের সীমাবদ্ধতা। এরপর যেটা বলছি সেটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের অ্যাসিডের ক্ষারগ্রাহিতা ও ক্ষারের অম্লগ্রাহিতা। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা মানে কি? H2SO4 যদি ভাঙে জলীয় দ্রবণ তাহলে কি উৎপন্ন করে? 2H+ SO4 ডবল মাইনাস।
HCl উৎপন্ন করবে H প্লাস Cl মাইনাস, H NO3 উৎপন্ন করবে H প্লাস NO3 মাইনাস। তাহলে কোন অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়, একটি অণু, কোন অ্যাসিডের একটি অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয় যত সংখ্যক H প্লাস বা H3O প্লাস আয়ন উৎপন্ন করে সেই সংখ্যা বলা হচ্ছে তার ক্ষারগ্রাহিতা। যেমন দেখো H2SO4 উৎপন্ন হচ্ছে দুটি H প্লাস, তো H2SO4 এর ক্ষারগ্রাহিতা 2, HCl উৎপন্ন হচ্ছে একটি H প্লাস, তার ক্ষারগ্রাহিতা 1, HNO3 উৎপন্ন হচ্ছে একটি H প্লাস, তার এর ক্ষারগ্রাহিতা 1। অনেক ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে কোন অ্যাসিডে যতগুলি হাইড্রোজেন পরমাণু আছে সেটা তার ক্ষারগ্রাহিতা, কিন্তু সেটা নয়। যেমন দেখো CH3COOH, এখানে হাইড্রোজেন আছে কটি, 3 আর 4টি, কিন্তু এটি জলীয় দ্রবণ বিয়োজিত উৎপন্ন করে CH3C মাইনাস প্লাস H প্লাস, অর্থাৎ একটি মাত্র H প্লাস উৎপন্ন করে, তার ক্ষারগ্রাহিতা কিন্তু 1, 4 নয়। আবার H3PO3, এটি জলীয় দ্রবণ বিয়োজিত উৎপন্ন করে 2H প্লাস আর HPO3 ডল মাইনাস, অর্থাৎ দুটি কিন্তু H প্লাস উৎপন্ন করে, 3টি নয়। তার এর কিন্তু ক্ষারগ্রাহিতা 2, যদি এতে 3টি হাইড্রোজেন আছে। আর H3PO3 4, এটা কিন্তু 3টাই H প্লাস উৎপন্ন করে বলে এর ক্ষারগ্রাহিতা কিন্তু 3। ক্ষারগ্রাহিতার মতো আছে অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা বলতে কি বোঝায়, যে কোন ক্ষার বা ক্ষারক জলীয় দ্রবণে, কোন ক্ষার বা ক্ষারকের একটি অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যত সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় তার অম্লগ্রাহিতা। যেমন NaOH, এটি জলীয় দ্রবণে বিয়োজিত উৎপন্ন করে Na প্লাস OH মাইনাস, যদি একটি মাত্র OH মাইনাস উৎপন্ন করছে তাদের অম্লগ্রাহিতা 1, CaOH হোল 2, Ca2 প্লাস 2OH মাইনাস, যেহেতু এটি দুটি OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাই এর অম্লগ্রাহিতা 2। এরপর আসছে নির্দেশক। নির্দেশক বা সূচক। নির্দেশক বলতে কি বোঝায়, নির্দেশক মানে যেটি নির্দেশিত করে। কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো কি করে, যেগুলো যে কোনো দ্রবণে অল্প পরিমাণে উপস্থিত থেকে দ্রবণের কি অবস্থা, অর্থাৎ দ্রবণটি আম্লিক না ক্ষারীয় না প্রশম, সেগুলি নির্দেশ করতে সক্ষম হয়। তা যেসব পদার্থগুলো সেটা নির্দেশিত করে এমন, এবং যে যদি অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয় তাহলে সেটি নিজের বর্ণের পরিবর্তন ঘটিয়ে যে সময় অ্যাসিড ও ক্ষার সম্পূর্ণ প্রশমিত হয়ে লবণ ও জল উৎপন্ন করছে সেই প্রশমন ক্ষণকে জানিয়ে দিই, নির্দেশ করে, তাদের বলা হচ্ছে কি নির্দেশক। কয়েকটি গুরুত্বপূর্ণ যেটা নির্দেশকের নাম, যেমন হচ্ছে লিটমাস। অ্যাসিড বর্ণ, ক্ষারে বর্ণ আর প্রশম বর্ণ। লিটমাসের অ্যাসিডে বর্ণ হয় লাল, ক্ষারে বর্ণ হয় নীল আর প্রশমসে বর্ণ হয় বেগুনি। এই জন্যই
লিটমাস কি করে, যদি নীল অবস্থায় থাকে তাহলে কি দেখা যায়, তাকে অ্যাসিড দিলে দিলে লাল হয়ে যায়, আবার লাল অবস্থায় থাকলে তাকে ক্ষারে দিলে নীল হয়ে যায়। যদি প্রথম অবস্থায় বর্ণ হচ্ছে বেগুনি। ফেনফথেলিন, ফেনফথেলিনের ক্ষেত্রে কি দেখা যায়, এর অ্যাসিডের বর্ণ হয় বর্ণহীন, ক্ষারে হয় গোলাপি লাল বা লালচে গোলাপি বলতে পারি, আর প্রথমে বর্ণ হয় বর্ণহীন। মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জের অ্যাসিডে বর্ণ হয় গোলাপি লাল, ক্ষারে বর্ণ হয় হলুদ, আর প্রথম বর্ণ হয় কমলা। দেখো যেহেতু এখানে মিথাইল অরেঞ্জ আছে, অরেঞ্জ মানে কমলা, তাই প্রথম বর্ণ যেটা বর্ণ সেটা হচ্ছে বর্ণ, তাই এখানে মিথাইল অরেঞ্জ মানে তার বর্ণ কমলা, সেখান থেকে কমলা আসছে। মিথাইল রেড, মিথাইল রেডে বলা হচ্ছে অ্যাসিডে লাল, ক্ষারে হলুদ, এখানে কমলা। এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্বন্ধে আলোচনা। এখানে তিনটি অ্যাসিডের সম্বন্ধে বলা হয়েছে, একটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্বিতীয় হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড, আর তৃতীয় হচ্ছে H2SO4 সালফ্রিক অ্যাসিড। HCl কে বলা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড, কারণ এটি সমুদ্রের জল থেকে কি করা হয়, এটাকে তৈরি করা হয়। HNO3 এটা করা হচ্ছে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল, কারণ কি, কারণ এটা জলের সঙ্গে খুব দ্রুত গতিতে বিক্রিয়া করে আর প্রচুর তাপ উৎপন্ন করে, তাই এটা করা হচ্ছে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল। H2SO4 এটা বলা হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল, রসায়নের রাজা, কারণ H2SO4 রসায়নগারে এত বেশি ব্যবহৃত হয়, HCl অ্যাসিড হোক, HNO3 হোক, এমনকি H2SO4 তৈরি করতেও H2SO4 এর ব্যবহার লাগে, তাই এর ব্যবহার খুব বেশি হওয়ার জন্য এটাকে রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। এরপর এই তিনটি অ্যাসিডের ধর্ম যখন আমরা পর্যালোচনা করব, এদেরকে আলাদাভাবে পর্যালোচনা না করে যদি একসঙ্গে এটি করি তার অনেকটা সুবিধাজনক অবশ্যই পাওয়া যায়, কারণ যেহেতু তিনটি অ্যাসিড তাহলে কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো তিনটের ক্ষেত্রে একই রকম দেখা যায়। যেমন যে আমরা জানি অ্যাসিড মাত্রই কি করে ক্ষারের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে লবণ ও জল, তাই HCl এটির সঙ্গে NaOH বিক্রিয়া উৎপন্ন হবে NaCl প্লাস H2O, HNO3 এটিরও NaOH এর সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হবে NaNO3 প্লাস H2O, H2SO4 এটিরও NaH এর সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হবে Na2SO4 প্লাস 2H2O, যেহেতু ক্ষার গায়িকা 2, তো এখানে দুটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার জন্য এখানে Na2SO4 উৎপন্ন হয়। তা দেখো বিক্রিয়াগুলো সেই একই রকম, ফলে পর্যালোচনা করা কিন্তু খুব সুবিধা হয়। এটা ক্ষারের সঙ্গে এবার যদি আমার ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া হলে কি হবে, যেমন HCl এর সঙ্গে কি হলো সোডিয়াম বাইকার্বনেট, কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডে বিক্রিয়া উৎপন্ন হয়
যে লবণ জল উৎপন্ন হয় তার সঙ্গে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এক্ষেত্রে উৎপন্ন হবে NaCl প্লাস H2O প্লাস CO2। HNO3 হলো একই হবে উৎপন্ন হবে NaNO3 প্লাস H2O প্লাস CO2। H2SO4 হলেও উৎপন্ন হবে একই হবে 2NaHCO3 তাহলে Na2SO4 প্লাস 2H2O প্লাস 2CO2। এরপরে যেটা আলাদা ধর্ম পাওয়া যায় সেটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। যে জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড সাধারণ ক্ষেত্রে ধাতুর সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করতে সক্ষম হয়, সেটা লঘু হোক বা গাঢ় হোক। সাধারণ ক্ষেত্রে সেটি ধাতুর সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, তবে সেগুলোই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেগুলো হাইড্রোজেনের উপরে আছে তাদের ক্ষেত্রে, নিচেগুলো নয়। উপরে মানে কোনগুলো? উপরে যেমন আছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আছে তাহলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, এই সবগুলো। কিন্তু নিচে এগুলো আছে কপার, মার্কারি, সিলভার, গোল্ড, এগুলো কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কিন্তু যে লবণ ও হাইড্রোজেন উৎপন্ন করতে সক্ষম হয় না বা বিক্রিয়া করে না সাধারণ অবস্থায়। HCl এর সঙ্গে বিক্রিয়া করা হয় জিঙ্কের, উৎপন্ন হয় কি জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। যদি হয় ম্যাগনেসিয়াম তাহলে কি উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এভাবে যেগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন উপরে আছে তাদের প্রতি ক্ষেত্রে আমরা লিখব যে HCl এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে লবণ হাইড্রোজেন। এর কপারের সঙ্গে সাধারণ অবস্থায় আগে বললাম কোনো বিক্রিয়া হয় না HCl এর, তবে বিশেষ অবস্থায় সেটি বিক্রিয়া করতে সক্ষম হয়। বিশেষ অবস্থা মানে কিরকম অবস্থা? যে যদি বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত কপার ও গাঢ় HCl যদি বিক্রিয়া ঘটানো হয় তখন কিন্তু সেখানে বিক্রিয়া ঘটে। বিক্রিয়া ঘটে কি উৎপন্ন হয়? 2Cu প্লাস 4HCl প্লাস O2 উৎপন্ন হয় 2CuCl2 অর্থাৎ কিউপ্রিক ক্লোরাইড প্লাস 2H2O জল। অর্থাৎ বিক্রিয়া হতে পারে কিন্তু শুধুমাত্র যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কপারে উপস্থিত হবে না, তার সঙ্গে অক্সিজেনও লাগবে। আর সেক্ষেত্রে লবণ উৎপন্ন হলেও হাইড্রোজেন উৎপন্ন হবে না, জল উৎপন্ন হবে। আচ্ছা, এরপর দেখি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। কিভাবে শনাক্ত করব হাইড্রোক্লোরিক অ্যাসিডকে? কিভাবে চিনবো যে একটা অ্যাসিড যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওঠে? এই জন্য কি করা? এই জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করা হয়। তাহলে সিলভার নাইট্রেটে যদি দ্রবণ যোগ করা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, ফলে দেখা যায় সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ যদি পড়ে, যেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অদ্রাব্য, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্য। অর্থাৎ যেহেতু এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো তাই কিন্তু অধক্ষেপ পড়বে, অর্থাৎ তার মধ্যে দ্রবীভূত হচ্ছে না, কিন্তু সেই অধক্ষে আবার ছেঁকে নিয়ে
যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি যোগ করি, আর যদি দেখি সেটি দ্রবীভূত হয়ে গেল, অর্থাৎ একটি স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করলো, তাহলে কি বুঝবো যে যে অ্যাসিডটি আমরা পরীক্ষা করছি সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ উপজাত পদার্থ হচ্ছে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কোনটা বলা হয়? 3 আয়তন গাঢ় HCl ও 1 আয়তন গাঢ় HNO3 এর মিশ্রণকে বলা হচ্ছে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। এই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া যে সোনা, রূপো এইসব যে ধাতুগুলোকে দ্রবীভূত করতে কাজে লাগে, কারণ এরা সাধারণ অবস্থায় কিন্তু যে কোনো অ্যাসিড বা ক্ষারে কিন্তু দ্রবীভূত হয় না, কিন্তু এই দুটি অ্যাসিড মিশ্রণে কিন্তু সেটা দ্রবীভূত হয়। কেন হয়? কারণ 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় নাইট্রোসো ক্লোরাইড প্লাস জল আর হচ্ছে জায়মান ক্লোরিন, অর্থাৎ দ্রবণে প্রস্তুত সদ্যজাত ক্লোরিন। এই যে সদ্যজাত ক্লোরিন উৎপন্ন হলো, এটাই কি করে যে সিলভার হোক বা গোল্ড হোক এগুলোর সঙ্গে বিক্রিয়া করে আর তাদের লবণ উৎপন্ন করে, যে লবণটি জলে দ্রবীভূত হয়ে যায়। এবং নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে বললাম আগে যে সাধারণ ক্ষেত্রে যেমন যে ক্ষার এবং ধাতব কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে যে কোনো অ্যাসিডের যা বিক্রিয়া হয় নাইট্রিক অ্যাসিড তাই। তাহলে আমরা এখানে ধাতুর সঙ্গে বিক্রিয়া দেখব। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ নাইট্রিক অ্যাসিড কিন্তু সাধারণ ক্ষেত্রে কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করলেও হাইড্রোজেন উৎপন্ন করে না। কিছু ব্যতিক্রম আছে কয়েকটি, কিন্তু তাছাড়া কিন্তু উৎপন্ন করে না। আর বিভিন্ন অবস্থায় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া কিন্তু বিভিন্ন রকম হয়। এক্ষেত্রে কপারের সঙ্গে বিক্রিয়া গুরুত্বপূর্ণ। যেমন যদি আমরা উত্তপ্ত ও গাঢ় নাইট্রিক অ্যাসিড নিই, তাহলে কি দেখা যায়? কপারের সঙ্গে উত্তপ্ত ও গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ায় উৎপন্ন হয় কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে জল। কিন্তু উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিড না নিয়ে যদি আমরা যে ঈষৎ উষ্ণ ও মধ্যম গাঢ় যদি নাইট্রিক অ্যাসিড নিই, সেক্ষেত্রে কি উৎপন্ন হয়? কপার নাইট্রেট উৎপন্ন ঠিক আছে, কিন্তু এখানে উৎপন্ন হয়ে যায় আমাদের নাইট্রিক অক্সাইড আর জল। অর্থাৎ এখানে আমাদের কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো না, উৎপন্ন হলো নাইট্রিক অক্সাইড। আবার যদি আমরা শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিড যদি নিই, তার সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় কপারে, সেখানে আবার উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড N2O। অর্থাৎ 3 রকম ক্ষেত্রে 3 রকম বিক্রিয়া।
আবার যদি আমরা নাইট্রিক অ্যাসিড বাষ্প যদি নিই, শুধু নাইট্রোজেন না নিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প যদি নিই আর সেটা যদি উত্তপ্ত কপারের উপর যদি চালনা করি, তাহলে সেখানেও কি দেখা যায়, তখন উৎপন্ন কি, যে কপার অক্সাইড, নাইট্রোজেন আর জল, অর্থাৎ সেক্ষেত্রে কপার নাইট্রেট উৎপন্ন হয় না। অর্থাৎ 4 রকম ক্ষেত্রে কিন্তু 4 রকম বিক্রিয়া। এবার আজকে তাপের প্রভাবে কি বিক্রিয়া হয়। নাইট্রিক অ্যাসিডকে যদি উত্তপ্ত ঝামা পাথরের উপর ফেলা হয়, তাহলে কি দেখা যায়, নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়। কি রূপে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল আর অক্সিজেন ভেঙে যায় যদি নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত ঝামা পাথরের উপরে ফেলা হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে এমন একটি ধাতু আছে যার সঙ্গে বিক্রিয়া কিন্তু নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন উৎপন্ন করে, সেটি হচ্ছে কি, ম্যাগনেসিয়াম। যদি অতি লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়া ঘটানো হয়, তো উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে সাধারণ ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড ধাতু সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল হাইড্রোজেন উৎপন্ন করে না কেন? এর কারণটা এখানে কিন্তু বিদ্যমান। নাইট্রিক অ্যাসিড যখন উত্তপ্ত ঝামা পাথরের উপর ফেলালো, সেটা কি উৎপন্ন করলো, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল আর অক্সিজেন। ঠিক একইভাবে যখনই কোনো ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া হয়, তাহলে দেখা যায় বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় প্রচুর তাপ। যেমন যদি দেখি জিঙ্কের সঙ্গে বিক্রিয়া, Zn+2HNO3 বিক্রিয়া উৎপন্ন হয় ZnNO3 প্লাস H2, জিঙ্ক নাইট্রেট হাইড্রোজেন। কিন্তু বিক্রিয়াতে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপে নাইট্রিক অ্যাসিড নিজেও বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়, উৎপন্ন করে কি, জল, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত উৎপন্ন করে জল। তাই বিক্রিয়াটি হয় Zn+4HNO3 সমান ZnNO3 প্লাস 2NO2 প্লাস 2H2O, যেটা এক প্রকৃতপক্ষে কিন্তু যেখানে যে হাইড্রোজেন উৎপন্ন পাচ্ছে না, উৎপন্ন হয়েছে জল। আর তার মূল কারণ এটাই যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি তীব্র জারক অ্যাসিড, আর সেটিকে যখন তাপ পাচ্ছে, তাপে কিন্তু বিয়োজিত হয়ে এই জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এরপর আসছে যে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। আমরা কি বুঝব, যে একটা অ্যাসিড নাইট্রিক অ্যাসিড বোঝায়। এই জন্য কি হলো, এই জন্য যে দ্রবণটি নাইট্রিক অ্যাসিড বোঝায় নয়, অর্থাৎ পরীক্ষণীয় যে তরলটি, তার সঙ্গে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করা হয়। সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের সঙ্গে নাইট্রিক অ্যাসিড যোগ করা হয়, মানে যে পরীক্ষণীয় তরলটি। এরপর যে টেস্ট টিউবে সেই দ্রবণটা নিয়ে কি করা হয়, যে একটি পাত্র থেকে সেই টেস্ট টিউবের গাবে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালা হয়। অর্থাৎ টেস্ট টিউবে আমরা আগে সদ্য বস্তুর ফেরাস সালফেট নিলাম, এরপরের মধ্যে নাইট্রিক অ্যাসিড ঢাললাম। এরপর টেস্ট টিউবকে সামান্য কাত করলাম,
আর এর গা বেয়ে কি করলাম, যে অন্য একটা পাত্র থেকে গাঢ় সালফিক অ্যাসিড ঢাললাম। গাঢ় সালফিক অ্যাসিড গাঢ় সালফিক অ্যাসিড আপেক্ষিক গুরুত্ব হয় যে অপেক্ষিত বেশি, তাই সেটি কি হয়, যে সোজা নিচে চলে যায়। কিন্তু নিচে চলে যাওয়ার আগে কি হয়, যে সেটি কিন্তু এই মিশ্রণের সময় বিক্রিয়া করে, যে বিক্রিয়ায় কি দেখা যায়, এখানে একটি মাঝের অঞ্চলে একটি বাদামি বর্ণের বলয় উৎপন্ন হয়। আর এই বাদামি বর্ণের যদি বলয় উৎপন্ন হয় তাহলে বুঝে যায় যে যে পরীক্ষণের তরলটি ছিল সেটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা জানতে হবে যে বাদামি বর্ণের বলয়টি কি, কিসের? আসলে যেটা বিক্রিয়াটি ঘটে সেটা হচ্ছে 6Fe(SO4) প্লাস H2SO4 প্লাস 2HNO3। ফলে উৎপন্ন হয় 2Fe2SO3 না 3Fe2SO3 plus 2NO plus 2H2O। এরপর এই যে এখানে এন উৎপন্ন হলো অর্থাৎ নাইট্রিক অক্সাইড, এটি ফেরাস সালফেটের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কি নাইট্রোসো ফেরাস সালফেট নামক এক প্রকারের জটিল যৌগ। আর এই জটিল যৌগের রংটা হচ্ছে বাদামি। এটি যে দ্রবণের মধ্যে বাদামি বর্ণের বলয় রূপে দেখা যায়। আর যখন এই বলয় উৎপন্ন হয় তাহলে বুঝে যায় যে পরীক্ষণীয় তরলটি অবশ্যই নাইট্রিক অ্যাসিড, কারণ নাইট্রিক অ্যাসিড ছাড়া এই যে বাদামি বর্ণের বলয়টি উৎপন্ন হবেই না। এরপর হচ্ছে সালফ্রিক অ্যাসিড। সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রেও যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যে বিক্রিয়া সেরকমই পাবো। যদি ধাতব কার্বনেট বা বাইকার্বনেট বিক্রিয়া হয়, ক্ষারের সঙ্গে বিক্রিয়া হয়, এমনকি ধাতুর সঙ্গে বিক্রিয়াতেও সাধারণ ক্ষেত্রে যে লবণ ও হাইড্রোজেন উৎপন্ন হয় সালফ্রিক অ্যাসিডের, তবে সেক্ষেত্রে সালফ্রিক অ্যাসিডকে অবশ্যই হতে হবে লঘু। গাঢ় সালফ্রিক অ্যাসিডের সঙ্গে কিন্তু ধাতুর বিক্রিয়ায় অনেক ক্ষেত্রে লবণ ও জল উৎপন্ন হয়ে যায়, কারণ গাঢ় সালফ্রিক অ্যাসিড হচ্ছে একটি তীব্র জারক অ্যাসিড। যদি আমরা জিঙ্কের সঙ্গে এবং গাঢ় সালফ্রিক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন পরিমাণ ঠিক আছে, কিন্তু গাঢ় সালফ্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জলশূন্য পদার্থ। তাই কি দেখা যায়, এই বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাপে কিন্তু সালফ্রিক অ্যাসিড নিজে বিয়োজিত হয়ে যায়, নিজে ভেঙে যায়। ভেঙে কি উৎপন্ন করে H2O প্লাস SO2 প্লাস O। এই H2O এর সঙ্গে যুক্ত উৎপন্ন করে জল। তাই প্রকৃতপক্ষে বিক্রিয়া হয়ে যায় Zn প্লাস 2H2SO4 সমান ZnSO4 প্লাস SO2 প্লাস 2H2O। লঘু হলে কিন্তু এই নিচের বিক্রিয়াটি ঘটে না, কারণ লঘু সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে বিক্রিয়ায় অত তাপ উৎপন্ন হয় না, যেহেতু আগের দিকেই তার মধ্যে জল উপস্থিত থাকে। আর তাই যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে না, তাই সালফ্রিক অ্যাসিড বিয়োজিত হয় না।
এবার হচ্ছে সালফিউরিক অ্যাসিড শনাক্ত করো। সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করবো কী করে বুঝবো একটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড? এই জন্য আমাদের নেওয়া হয় বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ। বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়ে যদি আমাদের যদি সালফিউরিক যোগ করা মনে হয় বেরিয়াম সালফেটের সাদা অধ্যক্ষ, যেটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অদ্রাব্য। তাই এই বিক্রিয়া সাহায্যে বুঝতে পারি আমরা যে একটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড বটে না নয়। তিনটি অ্যাসিডের উপর আসতে পারে যে ক্ষার, এখানে যে ক্ষারের কথা বলছি সেটা হচ্ছে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা নাম হচ্ছে কস্টিক সোডা, যেটা প্রচলিত নাম কস্টিক সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কি বিক্রিয়া হয়? প্রথমত অ্যাসিডের সঙ্গে যেমন ক্ষারের বিক্রিয়া লবণ জল উৎপন্ন হয়, ঠিক একইভাবে NaOH যেহেতু একটা ক্ষার তাই এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া লবণ জল উৎপন্ন করে। সাধারণভাবে যা হয় যদি ধাতুর সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইড সব ধাতুর সঙ্গে বিক্রিয়া করে না, দুটি ধাতুর সঙ্গে মূলত বিক্রিয়া হয়, এটা কি জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। জিঙ্কের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া উৎপন্ন হয় সোডিয়াম জিঙ্কেট আর হাইড্রোজেন, আর অ্যালুমিনিয়ামের সঙ্গে উৎপন্ন হয় সোডিয়াম অ্যালুমিনেট আর হাইড্রোজেন। আজকের জন্য আমি এখানে শেষ করছি। যে পরের ভিডিওতে যেটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের যেগুলো ব্যবহারগুলো সম্বন্ধে, কীভাবে সেটা ব্যবহার করা হবে তার সম্বন্ধে, ব্যবহার সময় সতর্কতা সম্বন্ধে, তাদের কী আর সতর্কতা অবলম্বন না করলে কী ক্ষতি হয় এগুলো সম্বন্ধে যে আলোচনা করা হবে। আজকের জন্য এখানে শেষ করছি ভিডিওটি। যদি ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে মতো শেষ। নমস্কার।